বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং সাবেক তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শুধু তিনিই নন, সেখানে বিশ্বখ্যাত বেশ কয়েকজন মানবাধিকার কর্মী, আহ, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ বিশ্লেষক তারা উপস্থিত ছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। কি আলোচনা হয়েছে সেখানে, কি বলেছেন এবং সজীব ওয়াজেদ জয় কি বার্তা দিলেন অক্সফোর্ডে? এই অক্সফোর্ডের আয়োজনটির যারা করেছে সেই একটু আগে আমি নামটি বললাম, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর চেয়ারম্যান বাংলাদেশের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত আছেন আমার সঙ্গে। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে গতকালকে প্রোগ্রামটি কেমন হয়েছে, কি বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয় সহ অন্যরা। প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, আমি আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জি, দর্শকদেরও। আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই যে এই আয়োজনটি কি ছিল, এবং কিভাবে আপনারা এটি আয়োজনটা করলেন, তারপরে বক্তারা কে কি বললেন এটি নিয়ে একটু কথা বলুন। প্রাথমিকভাবে বলতে চাই যে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এটি একটি থিঙ্ক ট্যাঙ্ক। এটি বাংলাদেশি প্রবাসী পেশাজীবী এবং বুদ্ধিজীবীদের দ্বারা সমন্বিত একটি প্রতিষ্ঠান, যেটা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। এবং সেই প্রতিষ্ঠানটি গতকালকে নয়, গত ২ বছর ধরেই বিভিন্ন ইস্যুতে রিপোর্ট প্রকাশ করছে, বিভিন্ন ইস্যুতে সেমিনার করছে, বিভিন্ন ইস্যুতে রাউন্ড টেবল করছে, বিভিন্ন ইস্যুতে জনমত তৈরি করার চেষ্টা করেছে। টার্গেটটি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, সুশাসন প্রতিষ্ঠা করা, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা, সংখ্যালঘু নারীসহ যারা নির্যাতিত হচ্ছে তাদের অধিকার প্রতিষ্ঠা করা আন্তর্জাতিক পরিমণ্ডলে। এগুলো মানুষকে জানানোর মধ্যে যারা রয়েছেন তারা রয়েছেন বিভিন্ন দেশের জনপ্রতিনিধি, কোনো সিনেটর হতে পারেন, কংগ্রেসম্যান হতে পারেন, এমপি হতে পারেন, এমইপি হতে পারেন, লর্ড হতে পারেন। তাদেরকে জানানো এবং তাদের মতামত যে আমরা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দেখতে চাই যার মধ্যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সেকুলার কান্ট্রি হিসেবে থাকতে পারে, দেশে জঙ্গিবাদের উত্থান হবে না। এই টার্গেটকে সামনে রেখেই অক্সফোর্ডে ইউনিভার্সিটিতে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম। সেইখানে ভিন্ন মত ও পথের লোকজনকে নিয়ে একটি আলোচনা আয়োজন করা হয়েছিল। সেইখানে আপনি জানেন যে সজীব ওয়াজেদ জয়, যিনি ফরমার অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার, উনি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পাওলো কাসাকা, তাকে আপনারা চেনেন, মানবাধিকার কর্মী, এক্স এমইপি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরাম। আপনার যে প্রফেসর তরুণ খৈতান, তাকে হয়তো অনেকেই চিনেন না, কিন্তু এই কনস্টিটিউশনাল যে বিশেষজ্ঞ রয়েছেন পৃথিবীতে, তার বন্ধের নামি দামি স্টলওয়ার্থ একজন। তিনি আছেন এলএসিতে লন্ডনে। এরপরে সৈয়দ বদরুল হাসান, আপনারা সবাই সাংবাদিক হিসেবে বাংলাদেশে বহুল সবাই তাকে চেনেন। বাংলাদেশের একজন বিখ্যাত নিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একজন শক্তিশালী অবস্থান হিসেবে। প্রফেসর রায়হান রশিদ, যিনি অক্সফোর্ডের অ্যালামনাই এবং তিনি লন্ডনেই আছেন। তিনি কাজ করছেন বিভিন্ন ইস্যুতে এবং একজন আইনজীবী। তিনিও তিনি বক্তব্য রেখেছেন অ্যাটর্নি মোনা হগ স্ট্রিংবার্গ। তিনি একজন অ্যাটর্নি অফ ল, তিনি সুইডেন থেকে এসেছিলেন, তিনি এতে বক্তব্য রেখেছেন। আরো রেখেছেন একজন ভিকটিম, এবিএম খায়রুল হক, প্রধান বিচারপতি ছিলেন আমাদের। তিনি ৮২ বছর বয়স, তিনি বর্তমানে কারাগারে আছেন। যে মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি জামিনযোগ্য এবং পরবর্তী কয়েকটি খুনের মামলায় তাকে জড়ানো হয় এবং যেটির প্রত্যেকটিতে জামিন হয়েছে, তারপরেও তাকে এখনো বেল দিচ্ছে না। তার মেয়ে, তার টিমের পক্ষ থেকে তার মেয়ে ডক্টর নায়লা আঞ্জুমান হক, যিনি ইউনিভার্সিটি অফ লন্ডনে আছেন, তিনি কথা বলেছেন। আর ইন্ট্রোডাক্টরি বক্তব্যের মধ্যে আমি ওভারঅল সিচুয়েশনটা তুলে ধরার চেষ্টা করেছি, বাংলাদেশের গণতন্ত্র এবং মানবিক অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। বা ইউকের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বব ব্ল্যাকম্যান, তিনি অনুষ্ঠানটি পুরোটা মডারেট করেছেন। আর কনফারেন্সটি ছিল বাংলাদেশ অ্যাট এ ডেমোক্রেটিক ক্রসরোডস। হিউম্যান রাইটস
পলিটিক্যাল ইনক্লুশন অ্যান্ড ফিউচার অফ ডেমোক্রেটিক গভর্নেন্স। এটা কোনো দল বা কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে নয়, এটি সামগ্রিক একটি আলোচনা ছিল এবং ভিন্ন মত কয়েক ধরনের মতামত এসছে এবং তার উপর ভিত্তি করেই গ্লোবাল সেন্টার অফ ডেমোক্রেটিক গভর্নেন্স সিদ্ধান্ত নিবে এবং রিকমেন্ডেশন করবে। আমরা সেগুলো নিয়ে বর্তমানে কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে আপনাদের কাছে পরে ফিরে আসতে পারবো। দুঃখিত। আমি সজীব ওয়াজেদ জয়ের বার্তা বা তার বক্তব্যে একটু পরে আসছি। শুরুতে একটু আপনি আরো যে কয়েকজনের নাম বললেন, সাবেক এমইপি ছিলেন, আহ, উম, আহ, তারা কি বললেন? মানে আমি বলতে চাচ্ছি যে একদমই যারা বাঙালি নন বাঙালি, যারা বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন বিশেষজ্ঞ, তাদের মধ্যে উল্লেখযোগ্য দু একজন, তো ওনারা কি বললেন? আমি একটা নাম বলতে ভুলে গেছি, স্যার ভিনসেন্ট লিন। উনি হচ্ছেন ডেপুটি কমিশনার অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। উনি উপস্থিত ছিলেন, উনি অনলাইনে থেকে আমাদেরকে সম্মানিত করেছেন। তো আপনি যদি পাওলো কাসাকার কথা বলে থাকেন কিংবা অ্যাটর্নি মোনার কথা বলে থাকেন, তারা সত্যিকার অর্থেই বাংলাদেশ সম্বন্ধে তাদের রিসার্চ করে, তাদের সাবজেক্ট বাংলাদেশ এবং সাউথ এশিয়া। এবং বাংলাদেশে যে রাজনীতি, বিরোধী দলের রাজনীতি করার জন্য যে অত্যাচার, অনাচার এবং যেভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, মব করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, এ ব্যাপারে তারা সোচ্চার ছিলেন। স্পেশালি অ্যাটর্নি মোনা যিনি বলেছেন, তিনি শাহরিয়ার কবিরের সম্বন্ধে অনেক বছর কাজ করেছেন। তিনি তাকে সাংবাদিক হিসেবে চেনেন। জেনোসাইড নিয়ে তারা একসাথে কাজ করেছেন এবং দুঃখ প্রকাশ করে বলেছেন ৮০-র বেশি বয়স যার, তাকে এইভাবে বছরের পর বছর কারাগারে রেখে দেওয়া এবং বিনা বিচারে, তারা এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে বিভিন্ন পার্লামেন্টে, মোনা নিজেও স্কটল্যান্ডের পার্লামেন্টে এটা নিয়ে একটা মোশন উঠিয়েছেন এবং এ ব্যাপারে আলোচনা করছেন এবং মোশনটি মোনা পাশ করাবেন বলে তিনি বলেছেন। তেমনিভাবে পাওলো কাসাকা, তিনি শাহরিয়ার কবিরের কথা বলেছেন। তিনি বিভিন্ন পার্লামেন্ট, বাংলাদেশের নির্বাচনটি হয়েছে নন পার্টিসিপেটরি, সে ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে কোন দলকে, গণতান্ত্রিক দলকে ব্যান করে কোনোভাবেই কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। এটাকে ইনক্লুসিভ ডেমোক্রেসি বলে না। সুতরাং তিনি অবিলম্বে এটা প্রত্যাহারের কথা বলেছেন। এছাড়া তরুণ খৈতান, তিনি একজন কনস্টিটিউশনাল বিশেষজ্ঞ। তিনি জুলাই সনদ নিয়ে সেটি নিয়ে কথা বলেছেন এবং বলেছেন একদম যে কথাগুলো বলা দরকার সেটি হচ্ছে, তিনি বলেছেন যত কিছুই করি না কেন, যতক্ষণ পর্যন্ত না সকল ধরনের জনগণের, সংখ্যাগরিষ্ঠ জনগণের পার্টিসিপেশন কনফার্ম না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আসলে কাজ করবে না। সুতরাং যে কোনো কিছু পাশ করাতে হলে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত একান্ত প্রয়োজন, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সাথে নিয়ে। ওভারঅল তাদের মধ্যে এরাই। আর বাংলাদেশি অরিজিনের মধ্যে আর স্যার ভিনসেন্ট লিন, তিনি বলেছেন, তিনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে বিগত ১৫ বছরে যেভাবে বুমিং হচ্ছিল, যেভাবে উন্নয়ন হচ্ছিল, সেভাবে হচ্ছে না এবং বাংলাদেশে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হওয়া দরকার। সাথে সাথে তিনি বলেছেন ইউএন এর রিপোর্টে ৩০,০০০ থেকে ৩৫,০০০ যে মানুষকে ডিটেনশনে রাখা হয়েছে বিনা বিচারে, বিনা অপরাধে বা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে, সেটিও তিনি উল্লেখ করেছেন। এই হচ্ছে ওভারঅল তারা আমি সবাই। একটু যদি ছোট করে একটু জানতে চাই, কারণ আমি লাইভ প্রোগ্রামটা একটু দেখছিলাম। সেখানে একাধিক ফরেন এক্সপার্ট যারা, তারা ডক্টর ইউনূসের সময়ের বিভিন্ন বিবরণ দিয়েছেন, সেই বিষয়টি বললেন এবং এই সরকারের গত এই 3 মাসের 3.5 মাসের বিষয়ে তারা কেউ কেউ বললেন। তো আপনি যেহেতু চেয়ারপারসন ছিলেন, এই যে ডক্টর ইউনূসের সময়কার আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য নিয়ে কে কি বললেন, আপনার জায়গা থেকে যদি একটু বিশ্লেষণ করেন। ওভারঅল আমরা নোট নিয়েছি এবং আমরা দেখেছি তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকারের যে অবস্থান ছিল বা যেভাবে দেশটিকে চালিয়েছে, বর্তমান সরকার তার ধারাবাহিকতায় দেশটিকে চালাচ্ছে। এই ধরনের আলোচনা হয়েছে এবং আলোচনা এভাবে হয়েছে যে, যে চুক্তিটি দেশবিরোধী আমেরিকার সাথে হয়েছে, সেই চুক্তিটি এই সরকার বহাল রেখেছে এবং পার্লামেন্টে অনেক সদস্য
এ ব্যাপারে আলোচনার দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তারা ধরে নিতে পারেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আ ধারাবাহিকতায় বর্তমান সরকার চলছে। যদিও সেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক সরকার ছিল, এই সরকারটি একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছে। যদিও নির্বাচনটি পার্টিসিপেটরি ছিল না। যে দুজন আলোচক, আমি অন্ততপক্ষে দুজনের কথা শুনলাম। আইসিটি নিয়েও বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ কয়েকজনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, এই ট্রাইব্যুনাল নিয়েও সেখানে কথা হয়েছে। হ্যাঁ, এটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা নিশ্চিত কথা হয়েছে। আসলে এত পয়েন্টে কথা হয়েছে প্রায় ১২০ মিনিট অর্থাৎ ২ ঘন্টার কাছাকাছি। আমরা নোট নিয়েছি, সবগুলো আসলে উল্লেখ করতে হলে অনেক সময় লাগে, সেজন্য বলা হয় নাই। তবে আইসিটি নিয়ে যেটি বলা হয়েছে, ফার্স্ট অফ অল আইসিটির ফরমেশন নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। যে আদালতটি ৭১ এর মানবতা বিরোধী বিচারের জন্য করা হয়েছে, সেইটি ব্যবহার করা হয়েছে ২৪ এর যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে যে আওয়ামী লীগ সরকারকে চলে যেতে হয়, তাদের বিরুদ্ধে আইন সংশোধন করে অর্ডিন্যান্সের মাধ্যমে। এবং দ্বিতীয় আরেকটি কথা বলেছেন যে আ যিনি অভিযুক্ত তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। যে কথাটা সজীব ওয়াজেদ জয় বলেছে, আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, তখন বলব। এবং আইসিটির যে শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, সেটিও কোনো আন্তর্জাতিক মহল গ্রহণ করে না এবং বলেছে ইতিমধ্যেই, একজন বক্তা বলেছেন ইতিমধ্যেই অনেকগুলো সারা দুনিয়া জুড়ে আইনবিদদের যে সংগঠন এবং মানবাধিকার সংগঠন, তারা সরকারকে এ ব্যাপারে জানিয়েছেন এবং তারা মনে করেন যে এই আদালতটি আসলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ উদ্দেশ্যে ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছে। জি। আর গণমাধ্যম নিয়েও বা একজন কথা বললেন, শুনলাম। সাংবাদিকদের উপরে নির্যাতন, যাদের বিরুদ্ধে গণমাধ্যম মামলা নিয়ে আছে, কারাবন্দী। আসলে ২ জন কথা বলেছেন এবং তাতে বলা হয়েছে যে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রিত। এবং গত পরশুদিনও যদি দেখে থাকেন তাহলে একটা কোর্টের নির্দেশনা দিয়ে গণমাধ্যমকে বলা হয়েছে যে জননেত্রী শেখ হাসিনার কোনো আ কোনো বক্তৃতা, কোনো ধরনের প্রচারণা বা প্রচার করা যাবে না। এটা আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বে এই ধরনের কথাবার্তা আসলে নেগেটিভ ইমেজ তৈরি করে, নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে। এবং তার তার আপনারা প্রতিধ্বনি শুনেছেন এই সেমিনারে। তারা বলেছে যে হয়তো মালিকানা পরিবর্তন হয়েছে, কোনো আ আ মিডিয়া প্রতিষ্ঠানের ভাঙচুর করা হয়েছে, আগুন ধরানো হয়েছে, সিনিয়র সাংবাদিক, মহিলা সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে, অনেকের চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে ভয় দেখিয়ে কোনো সংবাদ প্রকাশ করতে হয় অথবা কোনো সংবাদ প্রকাশ করতে দেয় না, এই কথাগুলো বলেছেন। এবং অনেকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, চাকরি হারিয়েছেন। শুধুমাত্র সাংবাদিকতা করার কারণে মিথ্যা মামলায় ঝুলছেন, খুনের মামলায় ঝুলছেন, রাজনৈতিকভাবে একই মতাদর্শ না হওয়ার কারণে। এই কথাগুলো তারা সবাই উল্লেখ করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। জি। এইবার যদি আপনি বলেন যে সজীব ওয়াজেদ জয় কি বললেন, কি বার্তা দিলেন যারা সেখানে ছিলেন এবং সবার উদ্দেশ্যে, আপনি একটু যদি বিস্তারিত বলেন। প্রথমত তিনি একটু লম্বা সময় ধরে কথা বলেছেন এবং তিনি সবার বক্তব্য শুনেছেন। প্রাথমিকভাবে তিনি বলেছেন যে আমি ব্যক্তিগত কথাগুলো বলেছেন যে আমি দীর্ঘ সময় ধরে সারা জীবনই দেশের বাইরে, প্রায় ৩০ বছরের মতো আমেরিকায় আছি। আমি ২৪ সনে মাত্র ৭ দিনের জন্য বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশের আওয়ামী লীগের আ সাথে সংশ্লিষ্টতা বলতে আ আমা আ আমি আ নির্বাচনের সময় প্রচারণা সেলে কাজ করেছি, দায়িত্বপ্রাপ্ত ছিলাম। আর বলেছেন আমি অনারারি অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার ছিলাম। অথচ আমার বিরুদ্ধে অসংখ্য মামলা করা হয়েছে এবং আমাকে অসংখ্য মামলায় আ অভিযুক্ত করা হয়েছে। যে লোকটি বছরের পর বছর দেশে আসেননি, যিনি আ এর সাথে সম্পৃক্ত না, তাকেও মাস্টারমাইন্ড করা হয়েছে। এবং আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। জি। এই সেমিনারটি বন্ধ করার জন্য জামাতিরা এবং এনসিপিরা
তারা অক্সফোর্ড ইউনিভার্সিটির উপর চাপ তৈরি করেছিল এবং তারা ব্যক্তিগতভাবে ইমেলের মাধ্যমে জানিয়েছিল যে যারা করছে তারা একটি দলের মত এবং পথ প্রকাশ করার জন্য তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজটি করছে এবং এর মধ্যে দুজনের নাম উল্লেখ করে বলা ছিল তারা একজনের নাম বিশেষ করে যে সজীব ওয়াজেদ জয় যে তিনি এই 1400 হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত এবং উনি থাকার কারণে এবং আমার সম্বন্ধে বলা ছিল আমি সাবেক এমপি তাদের থাকার কারণে অনুষ্ঠানটি করতে দেওয়া ক্যান্সেল করে দেওয়ার জন্য গতকালকে সকাল 9টা-10টা পর্যন্ত আলোচনা করে মানে ইউকে টাইম প্রায় 11টা পর্যন্ত আলোচনা করে তারা যখন বুঝতে পারে বিভিন্ন বক্তার ক্রেডেনশিয়াল নিয়ে যে কারা জয়েন করছে তখন এই জামাত বিএনপিকে না করে দেয়। তারপরেও কয়েকজন ছেলে অনুষ্ঠান চলাকালীন সময়ে ওদের সংখ্যা খুব বেশি না তারা এসছিল কিন্তু কানায় কানায় হল পরিপূর্ণ থাকার কারণে এবং অনেকে ভিতরে ঢুকতে পারে নাই কয়েকশো তাদের দেখে তারা ভয় পেয়ে পিছিয়ে চলে গেছে তারা ভাবছিল কিছু একটা করার চেষ্টা করবে অর্থাৎ জামাত বিএনপি চায় না যে কেউ সত্য কথাটা আন্তর্জাতিক মহলে পশ্চিম অঞ্চলে পশ্চিমা দেশগুলোতে জানাক এরা তারা কেউই চায় না এটাই হয়েছে তো সজীব ওয়াজেদ জয়ের কথা যেটি বলছিলেন তিনি পুরোটা সময় ধরে ছিলেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে তাকে কেন দোষারোপ করা হলো তারপরে তিনি বলেছেন অনেকগুলো কথা যে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ 1400 হত্যাকাণ্ডের একটা ব্লেম দিয়েছে আওয়ামী লীগের উপর যার অনেকটা সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না শেষের দিকের দিনগুলোতে প্লাস বারবার দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার লয়ারের চিঠি পাঠিয়েছে নামগুলো প্রকাশ করার জন্য স্বচ্ছতার স্বার্থে সেটিও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং চিঠি পাঠিয়েছি সংখ্যাগুলো প্রকাশ করার জন্য এতে কয়েকটি সুবিধা হবে একটি হচ্ছে কারা সত্যিকার অর্থে ভিকটিম সেটা প্রকাশিত হবে তারা সুবিচার পাবে আবার যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারাও মুক্তি পাবে অভিযুক্ত না ও সম্পৃক্ততা না থাকার জন্য এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 834 জন জামাতের পক্ষ থেকে 806 জন বলা হচ্ছে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত আর জাতিসংঘ 1400 পেয়ে গেল ঠিক আছে যদি পেয়েই থাকে তাহলে স্বচ্ছতার সাথে আপনার রিপোর্টটি প্রকাশ করেন এই যে জামাতিরা চিঠিটি লিখেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের প্রোগ্রাম বন্ধ করার জন্য তাতে তারা উল্লেখ করেছিল যে 1400 মানুষকে হত্যা করেছে অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস রিপোর্ট তাহলে আপনাদেরকে তো অবশ্যই 1400 প্রমাণ করতে হবে আমরা দাবি করি আজকে আপনার অনুষ্ঠানের পক্ষ থেকে দাবি করি নিরপেক্ষ এবং স্বচ্ছ এবং অভিযুক্তরা যাতে বিচার পায় এবং যারা অভিযুক্ত মানে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারাও যেন সুবিচার পায় তাদের স্বার্থে জাতিসংঘের উচিত ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের উচিত সংখ্যাটি নয় শুধু তালিকাটি প্রকাশ করা আমি তাকে যখন জিজ্ঞেস করেছিলাম জেনেভায় দেখা করে তখন বলছে উই গট ইট ফ্রম রিলায়েবল সোর্সেস আমি তখন বলছি হোয়াট ইজ ইউর রিলায়েবল সোর্সেস তখন তারা বলছে রিলায়েবল সোর্সেস উই ক্যানট ডিসক্লোজ ইট তোমরা মানুষকে ব্লেম করবা তোমরা একটা দলের বিরুদ্ধে কথা বলবা দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলবা অভিযুক্ত করবা এবং সেই অভিযোগের জন্য কারো ফাঁসি হয়ে যাবে আর তোমরা বলবা রিলায়েবল সোর্স এটা তো হতে পারে না তো মাস্ট ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন এটাকে অবশ্যই বলতে হবে তারপরে সজীব আরেকটা কথা বলছে দেশের কম করে ধরলেও 17-18 কোটি মানুষের দেশের 40% মানুষকে দমিয়ে রেখে কোন দেশই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং এটা দমিয়ে রাখা সম্ভব না সে স্পষ্টভাবে বলেছে 6 কোটি মানুষকে বাদ রেখে দেশ কোনোদিন এগোতে পারে না থার্ড তিনি আরেকটি কথা বলেছেন সেগুলো তিনি বলেছেন কোন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দোষ ভুল হতে পারে তার জন্য তার স্পেসিফিক বিচার হতে পারে তার জন্য জনপ্রিয় গণতান্ত্রিক একটি দলকে যে দলের ঐতিহ্য রয়েছে যে দল বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা সেই বড় অর্জনটিকে যাদের নেতৃত্ব হয়েছে যারা বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই দলটিকে তো ব্যান করে রাখা যায় না এবং এই ব্যান্ড
দীর্ঘস্থায়ী হতে পারে না, এবং যত তাড়াতাড়ি যে সরকার এটা বুঝবে তাদের জন্য এটি তত ভালো। তিনি আরো বলেছেন তার নেতাকর্মীর কথা। বাংলাদেশে তিনি একটি কথা বলেছেন, ১৪০০, যদিও সংখ্যাটি সঠিক নয়, কোনো হত্যাকাণ্ডের জন্য যদি সুপিরিয়র রেসপন্সিবল হিসেবে সেই সময়ের সরকারকে দায়ী করা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের সময় যে অনভিপ্রেত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেইগুলোর জন্য তো এই সরকারকে দায়ী করা হবে, এবং সেই সরকারের জন্য তো এই সরকারের যারা সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে আছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। এবং তিনি দাবি করেছেন এই যে কারাগারে মৃত্যু হচ্ছে, ডিটেনশনে মৃত্যু হচ্ছে, এই যে বিভিন্নভাবে মব করে মেরে ফেলা হয়েছে, তিনি তাদের বিচার চেয়েছেন। এবং তিনি সত্যিকার অর্থে যে বক্তৃতা দিয়েছেন, আপনি যদি পুরোটা দেখে থাকেন, প্রতিটি কথা অসম্ভব যুক্তির সাথে তিনি তুলে ধরেছেন, এবং তিনি কাউকে না বুঝে বা প্রমাণ না থেকে অভিযুক্ত করার চেষ্টা করেননি। তার যে এই যে কথাবার্তার ম্যাচুরিটি, আসলে শিক্ষিত মানুষের কথাবার্তা, সত্যিকার অর্থে যিনি ওয়েল এডুকেটেড, অক্সফোর্ডে পড়াশোনা করা, হার্ভার্ডে পড়াশোনা করা মানুষ, তিনি আসলে তার সঠিক এবং এই একাডেমিক অ্যাটমসফিয়ারে যে ধরনের বক্তৃতা দিতে চায়, সবাই মন্ত্রমুগ্ধর মতো ওনার কথা শুনেছেন, এবং ওনার প্রত্যেকটি কথা আমরা নিজেরাও শুনেছি, এবং মনে করেছি স্টেটসম্যান হিসেবে একজন সত্যিকার অর্থে বক্তা হিসেবে সবার তিনি দৃষ্টি আকর্ষণ করতে সমর্থন হয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনলেন, কথা বলছিলেন প্রফেসর ডক্টর হাবিবুর মিল্লাত। তিনি গতকালকে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে আয়োজনটি ছিল, সেমিনার ছিল বাংলাদেশ ইস্যু নিয়ে, যেটির আয়োজন করেছে কানাডা ভিত্তিক সংস্থা, বেসরকারি সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স। সেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আছেন প্রফেসর ডক্টর হাবিবুর মিল্লাত। তারা কালকে প্রোগ্রামে আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ কি বলেছেন, এবং সর্বশেষ যে সজীব ওয়াজেদ জয় তিনি কি বললেন, কি বার্তা দিয়েছেন, সেই কথাগুলো কিন্তু তুলে ধরলেন। অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের কথার মধ্যে দিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বার্তাগুলো পেয়ে গেল যে বাংলাদেশে গত 2 বছর পর্যন্ত যা চলছে আওয়ামী লীগের উপরে, বা 2024-এর জুলাই আগস্ট থেকে শুরু করে, সেগুলোর কি পরিস্থিতি এবং সামনে কি হতে পারে, তারও কিন্তু কিছুটা আভাস তিনি দিয়েছেন যে যারা এই অন্যায়গুলো করছে তাদেরও কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে।